লাস্ট দিন আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো যে আমাদের যদি ক্র্যাকড সেকশন থাকে বিমের ক্ষেত্রে সেটাকে কিভাবে আমরা অ্যানালাইসিস করব। আমরা এখানে কিছু বেসিক অ্যাজাম্পশন দেখে আসছিলাম যে কিভাবে স্ট্রেস গুলো চিন্তা করতে হয়। সেই স্ট্রেস থেকে আমরা কিছু ইকুয়েশন পাচ্ছিলাম যে কিভাবে উপরে যে কম্প্রেসিভ ফোর্স আছে সেটা বের করা যায় বা কিভাবে নিচে টেনসাইল স্ট্রেস বের করা যায় এবং সেই টেনসাইল স্ট্রেস এবং কম্প্রেসিভ টেনসাইল ফোর্স এবং কম্প্রেসিভ ফোর্স দিয়ে আমরা কিভাবে মোমেন্ট বের করতে পারি সেগুলো আমরা গতদিন ডিসকাস করছিলাম। এরপরে হচ্ছিল আমরা ডিসকাস করতেছিলাম যে এখানে যে মোমেন্ট আর্ম আছে এই মোমেন্ট আর্মটা আমাদের আসলে প্রয়োজন হবে। তো মোমেন্ট আর্ম যখন প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আমাদের একটা প্যারামিটার লাগবে যেটাকে আমরা কে বলতেছিলাম যে কেটাকে আমরা কিভাবে বের করতে পারি। তো এখানে আর কি লাস্ট দিন আমরা শেষ করছিলাম। তো আমাদের হচ্ছে হলো স্টিলের স্ট্রেস এবং কংক্রিটের স্ট্রেস এগুলো জাস্ট ইলাস্টিক ম্যাটেরিয়ালের জন্য যে বিহেভিয়ারটা সেটা আমরা কতদিন ডিসকাস করলাম। দেন হচ্ছিল মডিউলার রেশিও এবং হচ্ছিল তোমার স্ট্রেস রেশিও, এগুলো আমরা বের করছিলাম। দেন হচ্ছিল আমরা যদি কে বের করতে চাই স্ট্রেন কম্প্যাটিবিলিটি থেকে, তার মানে এই যে লিনিয়ার রিলেশনশিপ যেটা আছে সেটা থেকে, তাহলে আমরা ইজিলি করতে পারবো। যে দেখো এটা হচ্ছিল তার স্ট্রেন প্রোফাইল, উপরে হচ্ছে হলো কনক্রিট স্ট্রেন অ্যাপসাইলন সি আর স্টিল লোকেশনে অ্যাপসাইলন এস, এই দুটো হচ্ছিল তাদের স্ট্রেন। এখন আমরা যদি চিন্তা করি যে এইটা এবং এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে আমরা খুব ইজিলি তাদের রেশিও গুলো বের করতে পারবো। অ্যাপসাইলন সি ডিভাইডেড হচ্ছে অ্যাপসাইলন এস, তার মানে এই দুইটা বাহুর যে রেশিও এই দুইটা হবে তাদের হাইটের রেশিও সমান। একটা হচ্ছিল অ্যাপসাইলন সি যেটা এটা রেশিও হচ্ছে লেন্থ হচ্ছিল কেডি, কেডি ডিভাইডেড হচ্ছে হলো এই হাইটটা ডি মাইনাস কেডি, আমাদের পুরো হাইট ছিল হচ্ছিল ডি ইফেক্টিভ ডেপথটা, আর এই অংশটা ছিল হচ্ছিল কেডি, তো বাকি অংশটা তাহলে হবে ডি মাইনাস কেডি, এই অংশ ডি মাইনাস কেডি। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এবং আমাদের যে মডিউলার রেশিও এবং হচ্ছিল স্ট্রেস রেশিও এগুলো যদি এখানে ব্যবহার করি সিম্পলিফাই করার পরে দেন আমরা পাচ্ছি হলো কে ইকুয়াল টু এন ডিভাইডেড এন প্লাস আর। এটা হচ্ছিল ম্যাটেরিয়াল প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করে কে কিভাবে বের করা যায়। জেনারেলি আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করব হচ্ছিল ডিজাইনের সময়, ডিজাইনের সময় আমরা এটা ইউজ করব যখন আমাদের শুধু ম্যাটেরিয়াল প্রপার্টিজ জানা থাকবে। তো এটা হচ্ছিল কে নির্ণয় করার একটা ওয়ে হতে পারে। আর একটা ওয়ে হয় এরকম যে আমরা একটা অল্টারনেটিভ এক্সপ্রেশন বের করে রাখবো, যে অল্টারনেটিভ এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা যেটা করতেছি যে উপরের যে ফোর্স তোমার এরিয়া আছে সেই এরিয়া এবং নিচের এরিয়া এই দুটার মোমেন্টটাকে আমরা সেম করতেছি। ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া যেটাকে আমরা বলি, the moment of the tension area about the neutral axis is set equal to the moment of the compression area, তার মানে কম্প্রেশন এরিয়া এবং টেনশন এরিয়ার যদি মোমেন্ট আমরা কনসিডার করি নিউট্রাল এক্সিস এর অ্যাবাউটে এবং সেটাকে সমান ধরি, সেই ক্ষেত্রে আমরা আরেকটা অল্টারনেটিভ এক্সপ্রেশন বের করতে চাচ্ছি। তো এখানে তোমাদের যদি এরিয়া চিন্তা করো, এই কম্প্রেশন এরিয়াটা হচ্ছে হলো আমাদের কত দেখো কে ডি, এটা হচ্ছে হলো এখানে হাইট ইন্টু বি, আর এখানে এভারেজ স্ট্রেস যেটা এরিয়া যেটা সেটা বের করা হলো। এখন এটা আমরা হচ্ছে নিউট্রাল এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট নিব, নিউট্রাল এক্সিসের অ্যাবাউটে যদি মোমেন্ট নেই এই টোটাল অংশটার সেন্ট্রয়েড হচ্ছে হলো হাফে কাজ করবে, দ্যাটস মিন কেডি ওভার টু। তো এটাকে যদি এখন মাল্টিপ্লাই করি যে কেডি বি ইন্টু হচ্ছিল কেডি বাই টু, আমরা পাবো এটা। তাহলে এইটা টোটাল মোমেন্ট মাইনাস আমরা যেটা করতে পারি যে এই যে এরিয়াটা আছে নিচে ট্রান্সফর্মড এরিয়া যেটা এএস ইন্টু এএই, এইটার এরিয়াটাকে তোমার হচ্ছে হলো এই পয়েন্টের অ্যাবাউট মোমেন্ট নিব, এই পয়েন্টের অ্যাবাউট আবার এই ডিস্টেন্সটা তাহলে লাগবে। এই ডিস্টেন্সটা আমরা এখানে ব্যাখ্যা করে আসলাম একটু, যেটা হচ্ছিল ডি মাইনাস কেডি, তাহলে এন ইন্টু এএস ইন্টু হচ্ছিল ডি মাইনাস কেডি। তাহলে আমরা টেনশন এবং কম্প্রেশন সাইটে যে এরিয়া আছে তাদের মোমেন্টের ডিফারেন্স হচ্ছিল জিরো ধরতেছে, তার মানে তাদের মোমেন্ট জেনারেশনের যে ক্যাপাসিটি এটা জিরো হবে, অথবা অল্টারনেটিভলি বলতে পারো যে দুইটা ইকুয়াল হবে। তো এটাকে যদি তুমি সিম্পলিফাই করো
এই ক্ষেত্রে আমরা হচ্ছে হলো এই ইকুয়েশনটা পাবো। এখানে দেখো যে আরো কিছু জিনিস আমরা চেঞ্জ করছি। আমরা একটা নতুন প্যারামিটার অ্যাড করতেছি এখানে, যে রিইনফোর্সমেন্ট রেশিও, যেটাকে আমরা বলি হচ্ছিল রো। রো ইকুয়াল টু কি, টেনসাইল রিইনফোর্সমেন্ট এএস, এটা হচ্ছিল আমাদের টেনসাইল রিইনফোর্সমেন্ট, আর বিডি হচ্ছে হলো আমাদের যে ক্রস সেকশনাল এরিয়াটা আছে সেটা ইফেক্টিভ ডেপথ পর্যন্ত। এই রেশিওটা আমাদের এখন থেকে রিইনফোর্সমেন্টে সবসময় লাগবে, সেটা বিমের ক্ষেত্রে বলো। এরপর আমরা দেখবা যে 3-2 যে তোমরা যখন কলাম ডিজাইন করবা তখন দেখবা যে রিইনফোর্সমেন্ট রেশিও আছে, বাট বিডির জায়গায় হয়তো বা টোটাল এরিয়াটা থাকবে, বাট রিইনফোর্সমেন্ট রেশিওটা এখন থেকে আমাদের সবসময় লাগবে। তো এখানে রো ইকুয়াল টু হচ্ছে হলো এএস বাই বিডি। তাহলে আমরা এখানে যে এএসটা আছে, এই এএসটাকে সিম্পলি লিখতে পারি হচ্ছে হলো রো ইন্টু বিডি। এখানে যদি তুমি রো ইন্টু বিডি বসায় দাও এবং ডি এখান থেকে কমন দাও, তাহলে এরকম সিম্পলিফাইড অবস্থায় পাবা। আর এটাকে যদি আরো সিম্পলিফাই করো, একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন পাবা, এবং সেকেন্ড অর্ডার ইকুয়েশনটাকে সলভ করলে এই এক্সপ্রেশনটা তোমার চলে আসবে। তো এই এক্সপ্রেশনটা হচ্ছিল কে এর একটা অল্টারনেটিভ তোমার হচ্ছিল ইকুয়েশন। তো এইখানে দেখো কি কি প্যারামিটার লাগতেছে, একটা হচ্ছিল রো লাগতেছে আর একটা এন লাগতেছে। এটা আমরা জানি আমাদের মডিউলার রেশিও ইএস বাই ইসি, আর রো আমরা জানি যে এএস বাই বি, যেটাকে ব্যাখ্যা করি। তার মানে এইভাবে যদি আমি কে বের করতে চাই, আমাকে অবশ্যই স্টিল কতটুকু আছে সেটা জানতে হবে। ডিজাইনের আগে আমরা জেনারেলি স্টিল কতটুকু থাকে এটা জানতে পারি না। এই জন্য আমরা এটা যেটা করব, এই ইকুয়েশনটা আমরা বেসিক্যালি ইউজ করবো হচ্ছিল অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো অ্যানালাইসিস টাইপের প্রবলেম আমরা দেখব, ডিজাইন টাইপের প্রবলেম আমরা দেখব। সো অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা জেনারেলি এটা ব্যবহার করি। তো এখানে এই যে তোমার কে বের করলাম, কে বের করে আমার আলটিমেট যেটা টার্গেট আমার হচ্ছে হলো জে ইন্টু ডি বের করতে হবে। তাহলে জেডি কত হবে, জেডি ইকুয়াল টু যদি আমরা চিন্তা করি যে এই জায়গা থেকে এই জায়গাটা ডিস্টেন্স, এটা হচ্ছে জেডি। জেডি ইকুয়াল টু আমরা বের করতে পারি কিভাবে, আমরা জানি যে টপ ফাইবার থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে হলো আমাদের ডি, এই পুরো ডিস্টেন্সটা। আর এই যে এখানে তোমার ট্রায়াঙ্গুলার একটা প্রেসার ডিস্ট্রিবিউশন আছে, আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তার হাইটের 1/3 হয় হচ্ছে হলো সেন্ট্রয়েড ডিস্টেন্স বেস থেকে। তাহলে এই পুরো ডিস্টেন্সটা ছিল হচ্ছে আমাদের কেডি, এটা এখানে বলা আছে কেডি। তাহলে এই ডিস্টেন্সটা হবে কেডি ওভার 3। তো আমাদের যেহেতু এখন এই ডিস্টেন্সটা দরকার, আমরা এখন ইজিলি বের করতে পারবো। এটা হচ্ছে জেডি, তাহলে জেডি প্লাস হচ্ছে হলো কেডি বাই 3 ইকুয়াল টু হবে টোটাল ডি, মানে জেডি ইকুয়াল টু হচ্ছে ডি মাইনাস কেডি বাই 3। এখান থেকে যদি তুমি ডি কমন নিয়ে কাটাকাটি করো, তাহলে জে এর একটা ইকুয়েশন পাচ্ছ যে জে ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 3। তাহলে তুমি যদি কে বের করতে পারো, এটা যদি তোমার কাছে নোন হয়, দেন হচ্ছে জেও নোন হবে। আমাদের এই দুইটা প্যারামিটার সবসময় অ্যানালাইসিসের সময় কাজে লাগবে। এই হচ্ছিল মোটামুটি ক্র্যাকড সেকশনের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে কিভাবে আমরা মোমেন্ট বের করব। এটা হচ্ছে ইকুয়েশন গুলো, এখানে জে ডি লাগবে, জে লাগে। জে বের করার জন্য আমাদেরকে বেসিক্যালি কে গুলা বের করে দেন হচ্ছে জে বের করতে হবে। আমরা হচ্ছে হলো থিওরিটিক্যালে অনেকখানি হয়তো বা বুঝলাম, ম্যাথ করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আশা করি। তো তোমাদের কি কোনো কনফিউশন আছে? স্যার, হ্যাঁ বলো। স্ট্রেন ডিস্ট্রিবিউশন যে ডায়াগ্রামটা স্যার, স্যার এটা একটু উল্টা হবে না স্যার? উল্টা বলতে মানে স্যার যদি বলি মিরর। এরকম? জি স্যার, জি স্যার। এটা কোনো সমস্যা না, তুমি যেভাবে এখানে যেমন তোমার, তুমি কম্প্রেশন কোন দিকে দেখতেছো, মানে কম্প্রেশন কিভাবে ধরতেছো, এটা তোমার উপর ডিপেন্ড করে। এটা স্যার এটা বিভিন্ন বাম বাম সাইড থেকে দেখ বোঝানো হয়েছে এটা। এটা আসলে তোমার ডিপেন্ড করতেছে যে তোমার আমেরিকান সিস্টেমে একভাবে চিন্তা করে, আবার ব্রিটিশ সিস্টেম, এখন বইগুলো হচ্ছিল বিভিন্ন রকম। ঠিক আছে, তো আমাদের যে সিস্টেমটা যেমন এখানে কম্প্রেশন বুঝাইছে এটা, তাই না? জি স্যার। তো এখন তুমি, এটা তো স্ট্রেইন, স্ট্রেইনটাকে কম্প্রেশন বা টেনশন কিছুই তো বুঝায়নি, এটা জাস্ট বুঝাইছে যে একটা স্ট্রেইন হবে। তুমি এখন যেভাবে এটাকে বুঝো,
So তুমি যদি মনে করো যে হ্যাঁ এটা মিরর করলে ঠিক আছে, মিরর করে নিতে পারো, সমস্যা নেই। দুইটাই ঠিক আছে। জি স্যার। সো গেল। এখন জিনিসটা হচ্ছিল যে কেন এইভাবে দিছে, যদি ব্যাখ্যা বলো যে স্যার এটা কেন আসতেছে, তাহলে আমাদের মোমেন্টটা ধরছি আমরা এইভাবে, তাই না? এখানে কম্প্রেশন হচ্ছে, তাহলে কম্প্রেশন হলে এটা ভিতরের দিকে চলে যাবে, সেই কারণে তারা হচ্ছিল ভিতরের দিকে এইভাবে দিচ্ছে। আর এটা টেনশনে হচ্ছিল লম্বা হবে, সেই কারণে এই দিকে দিচ্ছে। So তুমি সাইন কনভেনশন যেভাবেই দাও এটা কোনো ডিফারেন্স তৈরি করবে না, এক্সপ্রেশন বা কোনো কিছুতে ডিফারেন্স তৈরি করবে না। এটা জাস্ট একটা ভিজুয়ালাইজেশনের ব্যাপার। জি স্যার। এখন এই থিওরিটিক্যাল জিনিসটাই কি তোমাদের কোনো সমস্যা আছে, বা তোমরা নিজেরা দেখে আসছিলা আগের প্রশ্নগুলো, ক্লাস লেকচার বা ম্যাটেরিয়ালস? জি স্যার। তাহলে কি ধরে নেবো যে প্রবলেম নাই? তাহলে ম্যাথ করার সময় যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে অবশ্যই জিজ্ঞেস করবো, হেজিটেশনের কিছু নাই। আচ্ছা, তো আমরা এখন যখন ম্যাথ শুরু করব, আমি ম্যাথটা শুরু করার আগে একটু ব্যাকে যাব। আমরা এক্সাম্পল 1 যেটা করছিলাম ওইটাতেই আমি একটু ব্যাক করি। এক্সাম্পল 1-এ তোমাদের যদি মনে থাকে যে আমরা কি করছিলাম, যে আমরা একটা বিম নিছিলাম এবং বিমটাতে বলা ছিল যে একটা 45 কিউব ফিট মোমেন্ট দেওয়া হয়েছিল। এখন এটা কি ক্র্যাক সেকশন থাকবে কিনা এটা আমাদেরকে চেক করতে বলছিল, নাকি আনক্র্যাক সেকশন থাকবে, এবং করেসপন্ডিং স্ট্রেস গুলা বের করতে বলা হয়েছিল ফাইবারে এবং স্টিলে। তো এখন আমরা যে প্রবলেমটা যাব, এই 45টা একটু জাস্ট মাথায় রাখো। সেম ম্যাথটা আমরা যেটা চিন্তা করতেছি, সেম ম্যাথ, এটার মধ্যে কোনো পার্থক্যই নাই। ওই একই জিনিস দেওয়া আছে যে আমাদের 25 ইঞ্চি 10 ইঞ্চি হচ্ছে হলো বিম, তারপর নিচে রিইনফোর্সমেন্ট সেম আছে। শুধু বলা হচ্ছে যে 45-এর জায়গায় যদি 90 কিউব ফিট আমি মোমেন্ট অ্যাপ্লাই করি, তাহলে এইটাকে ক্র্যাক সেকশন হবে কিনা চেক করতে, এবং ক্র্যাক সেকশন হইলে যেটা হচ্ছিল টপ ফাইবার আর স্টিলে হচ্ছিল স্ট্রেস বের করা। জাস্ট এতটুকুই কাজ। তো আমাদের ইনিশিয়াল পর্যায়ের যে কাজটা সেটা একই। যেহেতু আমরা জানি না এটা যে ক্র্যাক সেকশন নাকি আনক্র্যাক সেকশন, প্রথমে আমরা ধরে নিব যে এটা একটা আনক্র্যাক সেকশন। আনক্র্যাক সেকশন ধরে নিয়ে আমরা এটা ট্রান্সফর্ম সেকশন বের করব, যেটা আমি অলরেডি কতদিন ডিসকাস করলাম তোমাদের সাথে। দেন হচ্ছে আমি ফার্স্ট একটু পুরোটা বলে যাই, তারপরে তোমাদের সাথে ডিসকাস করতেছি। তো ফার্স্টে আমরা এইভাবে এটাকে ট্রান্সফর্ম সেকশনে কনভার্ট করে আমি চেক করবো যেটা কি ক্র্যাক নাকি আনক্র্যাক। যখন দেখবো যে হ্যাঁ এটা ক্র্যাকড, দেন হচ্ছিল আমরা আমাদের যে নতুন থিওরি গুলো আছে সেটা অ্যাপ্লাই করবো। কিন্তু ফার্স্টে আমাকে এটা প্রুফ করতে হবে যে আমার এই সেকশনটা হচ্ছে ক্র্যাকড সেকশন। তো ক্র্যাকড সেকশন আমরা প্রুফ করার জন্য আমাদের আগের যে ক্যালকুলেশন, এখানে যত যা ক্যালকুলেশন ছিল সব একই। ফার্স্টে আমরা মডুলাস অফ রাপচার বের করছিলাম, এফ আর যেটা 7.5 রুট ওভার এক্স প্রাইম। তো এটা দিয়ে আমাদের 474 পিএসআই আসছিল হচ্ছে মডুলাস অফ রাপচার, যেটা আমাদের ক্র্যাকিং বের করতে কাজে লাগবে। দেন ইয়ংস মডুলাস অফ কনক্রিট স্টিল, এগুলো আমাদের আগের মতোই ছিল। সরি, এটা পিএসআই হওয়ার কথা। আচ্ছা, সো এখানেও আমাদের হচ্ছে হলো তোমার ইয়ংস মডুলাস বের করা আছে, দেন হচ্ছে মডুলার রেশিও। আচ্ছা, এরপরের কাজটুকু হচ্ছিল আমাকে ট্রান্সফর্ম সেকশনে যেতে হবে। সো ট্রান্সফর্ম সেকশন আমরা গতদিন খুব ডিটেলস আলোচনা করছি এটা কিভাবে আসছে। আমরা ফার্স্ট হচ্ছিল স্কিলটাকে বাদ দিয়ে ফুল সেকশনটাকে নিলাম, নিয়ে আমাদের এইখানে এডিশনাল কতটুকু কনক্রিট দিতে হবে সেটা বের করব। সেটা বের করার ফর্মুলা ছিল n-1 ইন্টু হচ্ছিল স্টিল এরিয়া। স্টিল এরিয়া আমাদের হচ্ছিল 3টা 8 নাম্বার বার। সো 3টা 8 নাম্বার বারের এরিয়া ইন্টু এন আমাদের বের করা আছে 8.06। সো আমরা যদি ক্যালকুলেশনটা করি 16.73 ইঞ্চি স্কোয়ার আসছিল যে কতটুকু কনক্রিট এরিয়া থাকবে। দেন হচ্ছিল আমাদের আরেকটা কাজ করতে হচ্ছিল, যেটা যেহেতু সেন্ট্রয়েডাল এক্সিসের অ্যাবাউটে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে, আমরা ফার্স্টে তার সিজি কতটুকু নিচে আছে টপ ফাইবার থেকে সেটা বের করে রাখছিলাম। সেটা আমি আর আজকে ডিটেইল ডিসকাশন করতেছি না, কারণ এটা গতদিন তোমাদেরকে বলেছিলাম আমি। আর মোমেন্ট অফ ইনার্শিয়া এই পুরো সেকশনের সেন্ট্রয়েডাল এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছিলাম। এতটুকু পর্যন্ত আমাদের গতদিন যেই টাস্ক ছিল সেটাই আমরা করছি। এখন হচ্ছে না আমাদের দেখতে হবে যে আমরা এই বটম ফাইবারে যে স্ট্রেস আসতেছে সেটা এই মডিউলাস অফ রাপচার থেকে
বেশি না কম এই 90 কি ফিট মোমেন্টের জন্য। তো আমরা জানি যে ট্রান্সফর্ম সেকশনের জন্য আমাদের স্ট্রেসের ফর্মুলা হচ্ছিল এমসি ওভার আই। তাহলে আমাদের মোমেন্ট জানা আছে, সি বলতে আমরা জানি যে সেন্ট্রয়েড থেকে যে ডিস্টেন্সটা, সেটাও আমরা এখন বের করতে পারবো যেহেতু টপ ফাইবার থেকে সিজি কোথায় জানি, আর আইও আমরা বের করে রাখছি। তাহলে এখন আমরা বটম ফাইবারের স্ট্রেসটাকে বের করব। বটম ফাইবারের স্ট্রেস যেটা বললাম যে আমাদের 90 কি ফিট হচ্ছিল মোমেন্ট, সো 90 এটাকে পাউন্ডে নেওয়ার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সি হচ্ছে হলো আমাদের ট্রান্সফর্ম সেকশনটা যদি দেখো, এখানে হচ্ছে হলো 13.22 হচ্ছে হলো টপ ফাইবার থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স। তাহলে বাকি যে অংশটা আছে বটম ফাইবারের ডিস্টেন্স, এটা হওয়ার কথা হচ্ছে হলো 25। 25 হচ্ছে হলো এই টোটাল ডিস্টেন্সটা, 25 মাইনাস হচ্ছে হলো 13.22, এটি হচ্ছে সি। এমসি ওভার আই যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে সি ভ্যালু পুরোটা, আর হচ্ছে আই ভ্যালু। আমরা যদি বটমের স্ট্রেসটা দেখি, স্ট্রেসটা বের হচ্ছিল 862 পিএসি, আর আমাদের মডিউলাস অফ রাপচার ছিল এফ আর, যেটাকে আমরা বলতেছি সেটা ছিল 474। তার মানে মডিউলাস অফ রাপচারের থেকে বেশি পরিমাণ হচ্ছিল স্ট্রেস চলে আসছে, তার মানে এখানে অবশ্যই ক্র্যাক তৈরি হবে, সেকশন গুলাতে ক্র্যাক তৈরি হবে। এটা এখানে কমপ্লিট করা হয়েছে যে সেকশন ইজ ক্র্যাকড। যেহেতু সেকশন ইজ ক্র্যাকড, আমাদের আর ওই যে এমসি ওভার আই যে ফর্মুলাটা আছে এইটা এই ক্ষেত্রে আর প্রযোজ্য হবে না। তো আমরা এখন যেটা করতে হবে যে আনক্র্যাকড সেকশন হিসেবে আমরা অ্যানালাইসিস করতে পারবো না যখন স্ট্রেস এট টপ ফাইবার স্টিলে বের করতে যাবে। তাহলে এটার ক্ষেত্রে এমসি ওভার আইটা ব্যবহার করা যাবে না ক্র্যাকড সেকশনের জন্য। এখন আমাদেরকে হচ্ছে নতুন যে থিওরিগুলো আমরা দেখলাম যে ক্র্যাকড সেকশনের জন্য কিভাবে স্ট্রেস বের করতে হয়, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের যেটা কাজ, আমরা বলছিলাম যে অ্যানালাইসিস টাইপের জন্য আমাদের রিইনফোর্সমেন্ট রেশিও বের করে দেন হচ্ছিল কে বের করতে হবে এই ইকুয়েশনটা দিয়ে। তো আমরা ফার্স্ট হলো রিইনফোর্সমেন্ট রেশিওটা বের করব, যে রিইনফোর্সমেন্ট রেশিওটা কত। তার আগে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো আমরা যখন আনক্র্যাকড সেকশন বলতেছিলাম, আনক্র্যাকড সেকশনে দেখো তোমার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কিরকম ছিল, যে উপরে হচ্ছে হলো কনক্রিট স্ট্রেস নিচ্ছে হলো কম্প্রেসিভ স্ট্রেস, নিচেও কনক্রিট স্ট্রেস নিচ্ছে টেনসাইল স্ট্রেস, এবং এটা হচ্ছে হলো রাপচার স্ট্রেস থেকে কম হবে হলো আনক্র্যাকড সেকশনের ক্ষেত্রে, এবং স্টিল তার নিজের জায়গা থেকে কিছুটা স্ট্রেস নিচ্ছে। এটা ছিল আনক্র্যাকড সেকশনের জন্য। যখনই আমরা পেয়ে গেলাম যে আমাদের সেকশনটা আসলে ক্র্যাক হয়ে যাবে, তার মানে আমাদের এই যে আইডিয়ালাইজেশনটা এটা ঠিক নাই, তখন আমাদের স্ট্রেসের ডায়াগ্রামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে শুধুমাত্র নিউট্রাল এক্সিসের অ্যাবাউট উপরের যে পোর্শনটা, সেটা হলো কম্প্রেশন জোন। এখানে কনক্রিটটুকু শুধু কম্প্রেশন নিতে পারতেছে, আর নিচে আগে কনক্রিটের একটা পোর্শন ছিল, সেটা এখন চলে গেছে, যেহেতু আমাদের এখানে তোমার হচ্ছে হলো কনক্রিট আর কাজ করবে না, তো এটা চলে গেছে। শুধুমাত্র স্টিল যেটা আছে, স্টিলটা হচ্ছিল টেনশন নেবে। এটা হচ্ছিল আমাদের নতুন জিনিস যে ক্র্যাক সেকশন হলে কি হবে। এই ক্র্যাক সেকশন যখন জানবো, তখন আমি ইচ্ছা করলে ফাইবারের টপ ফাইবারের স্ট্রেস বা স্টিলের স্ট্রেস এগুলো বের করতে পারবো। সেটা বের করার জন্য আমাকে ফার্স্ট হলো রিইনফোর্সমেন্ট রেশিও বের করতে হবে। রিইনফোর্সমেন্ট রেশিও রো ইকুয়াল টু আমরা দেখে আসলাম যে এএস ডিভাইডেড বিডি। এএস হচ্ছে হলো আমার নিচে যে তিনটা রিইনফোর্সমেন্ট আছে, টোটাল রিইনফোর্সমেন্টের এরিয়া। তাহলে তিনটা নাম্বার 8 বার, তোমাদেরকে এর আগে আমি বলছিলাম যে প্রতিটা স্কিলের ক্ষেত্রে তার এরিয়াগুলোকে মেমোরাইজ করার জন্য কাজে লাগবে। সো তিনটা নাম্বার 8 বারের এরিয়া ডিভাইডেড হচ্ছিল বি ইন্টু ডি। বি হচ্ছিল আমাদের উইথ, আর ডি হচ্ছে হলো এখান থেকে টপ ফাইবার পর্যন্ত ডিস্টেন্স। তাহলে আমরা এটা জানি যে 25 মাইনাস হচ্ছে 2 ইঞ্চ, তাহলে 23 ইঞ্চি হবে। তাহলে বিডি হচ্ছে হলো, বি হচ্ছে 23। আমরা রো এর ভ্যালু পাচ্ছি 0.01।
দেন আমাদের যেটা লাগবে যে কে বের করতে হবে, যে বের করতে হবে ইন টার্মস অফ কে। কে এর জন্য আমরা বলছিলাম যে অ্যানালাইসিস প্রসিডিউরে যখন যাব আমরা জেনারেলি এই ফর্মুলাটা ইউজ করি, যে মাইনাস রো এন প্লাস হলো রো এন স্কয়ার প্লাস টুয়াইস রো এন। আমরা আগের স্লাইডে দেখো এন এর ভ্যালুটা বের করে আসছিলাম 8.06। তো এই স্লাইডে হচ্ছে না আমরা রো এর ভ্যালুটা বের করলাম। তো এই সবগুলো যেহেতু ভ্যালু আমরা জানি রো ইনটু এন, আমরা এটা ইজিলি বের করতে পারবো। আসতেছে কে এর ভ্যালু 0.33 আর জি এর ভ্যালু আসতেছে হচ্ছে 1 মাইনাস কে বাই 3 দ্যাটস মিন 0.89। তো অ্যানালাইসিসের জন্য ফার্স্টে আমাকে এই প্যারামিটারগুলো বের করতে হবে। নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে কাজটা, যে আমরা স্ট্রেস বের করবো টপ ফাইবারে আর হচ্ছে স্টিলের লোকেশন, এইখানের স্ট্রেস কত সেটা বের করবো এফসি, আর এইখানে হচ্ছে এফএস স্ট্রেসটা কত সেটা বের করবো। সেটা বের করার জন্য আমরা ফর্মুলা হিসাবে মাথায় রাখাটা আমি পছন্দ করি না, তোমরা যদি করতে চাও করতে পারো। আমার নর্মাল হিসাব হচ্ছে তাদের মোমেন্ট আর্ম আমি জানি জে ইন্টু ডি। সো যখন আমি স্টিলের স্ট্রেস বের করব আমি মোমেন্টের ইকুয়েশন জানি যে এখানে এ এস পরিমাণ স্টিল আছে, এ এস ইন্টু এফ এস ফোর্স ইন্টু হচ্ছিল জেডি। এটা হচ্ছিল মেইন ফর্মুলা। তাহলে আমি এফ এস ইকুয়াল টু বলতে পারতেছি যে এম ডিভাইডেড এ এস জেডি। তুমি ফর্মুলা হিসাবেও মনে রাখতে পারো, এটা হিসাবেও মনে রাখতে পারো। সো এফ এস ইকুয়াল টু ছিল এম ডিভাইডেড এ এস জেডি। এখন যদি এখানে আমরা 90 কি ফিট মোমেন্ট চিন্তা করি, 90 কি ফিট এটাকে পাউন্ড এবং ইঞ্চিতে নেওয়ার জন্য আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এস এর পরিমাণ আমরা জানি যে 3টা, নাম্বার 8, যে আমরা বের করে আসছি একটু আগে 0.89, আর ডি হচ্ছিল 23 ইঞ্চি। এটা যদি করো তাহলে দেখো যে সামথিং 22,000 পিএসআই এর মতো আসতেছে টোটালিটা স্টিলের স্ট্রেসটা। একইভাবে যদি আমরা কনক্রিটের স্ট্রেস বের করতে চাই, কনক্রিটের স্ট্রেসে তোমরা এখান থেকে মোমেন্টের ইকুয়েশন জানো। সো মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে হলো এফসি ওভার 2 এইটা, দেন হচ্ছে হলো এখানে আমরা যেটা হিসাব করি কে ডি, দেন হচ্ছে হলো বি ইনটু হচ্ছে হলো জেডি হবে। এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে তুমি এফসি এর ইকুয়েশনটা পেয়ে যাবে। তুমি যদি মেমোরাইজ করতে চাও এটা তোমার উপর, আমি নিজে ব্যক্তিগতভাবে মেমোরাইজ করার পক্ষে না। তো এখানে এফসি আমরা বের করতে পারবো যে 2SM ডিভাইডেড জে কে বিডি স্কয়ার। ওই একই জিনিস রিপিট করতে হচ্ছে, এম এর ভ্যালুটা বসাবো এখানে, জে কে এবং বিডি এই সবগুলো ভ্যালু বসালে আমরা 1390 পিএসআই পাচ্ছি। আমাদের টপ ফাইবারের যে স্ট্রেস আছে কনক্রিটে সেটা হচ্ছে আমরা এফসিটা পাচ্ছি, স্ট্রেস অন কনক্রিট অ্যাট টপ এটা। আর স্ট্রেস অন স্টিল যদি চিন্তা করি সেটা আমরা পাচ্ছি 22,000 পিএসআই। এখন তোমরা বলো যে তোমাদের কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় বা কিছু বলো। তোমাদের রেসপন্স দরকার। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, বলো যে তোমাদের কি কোনো জায়গায় কনফিউশন আছে? স্যার মোমেন্ট অফ ইনার্শিয়াতে স্যার মানে ওই যে 10 ইনটু 25 কিউবটা স্যার কেন ধরছেন একটু স্যার যদি বলতেন স্যার। মোমেন্ট অফ ইনার্শিয়া কোথায়, এইখানে না আরো আগে? আগে ছিল মনে হয় সম্ভবত। এইখানে? জি স্যার, এখানে একটু স্যার যদি বলতেন। গতদিন ক্লাস করছিলা? ভয় পাওয়ার কিছু নাই, তোমাকে বকবো না। স্যার মনোযোগ দিয়ে করি না আর কি স্যার। মনোযোগ দিয়ে করো নাই কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা যখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি যে কোনো একটা বডির জন্য, আমরা জেনারেলি যেটা করি যে সেন্ট্রয়েডাল এক্সিস এর অ্যাবাউট এ মোমেন্ট অফ ইনার্শিয়া, দেন হচ্ছে হলো এ ডি স্কয়ার। এটা হচ্ছে না আমাদের
মেইনলি ফর্মুলা ছিল। এখন যদি অনেকগুলা কম্পোনেন্ট থাকে তাহলে আমরা এগুলা সামেশন দিই। তো আমরা যেটা করছিলাম যে আমাদের এই টোটাল জিনিসটাকে আমরা দুইটা অংশে ভাগ করছিলাম। একটা হচ্ছিল এরিয়া 1, মানে হচ্ছে গ্রস রেক্টেঙ্গেলটা, আর এইটাকে মানে দুইটাকে একত্রে আমরা বলছিলাম হচ্ছে হলো আমাদের A2। এই পুরোটার জন্য যদি বক্সটা শুধু চিন্তা করি A1টা, তাহলে এটার ক্ষেত্রে আই নট হচ্ছে হলো BH³/12, ঠিক আছে। আর এটার এরিয়া যেটা আছে, এরিয়াটা হবে তোমার এখানে হচ্ছে হলো 10 ইঞ্চ, আর টোটাল হচ্ছে হলো 25 ইঞ্চি। এটা হচ্ছে হলো এরিয়া 1 ইন্টু ডি স্কোয়ার। এখন ডি কতটুকু? ডি হচ্ছে হলো পুরো অংশটার সেন্ট্রয়েড যেখানে থাকবে, একটু সাইডে রাখলাম, আর টোটাল বডিটার সেন্ট্রয়েড যে জায়গায় থাকবে, এই দুইটার মধ্যে যে ডিস্টেন্স। তো টোটাল কম্পোজিট বডিটার ডিস্টেন্স আমি জানি যে 13.2। আর যদি রেক্টেঙ্গেলটা শুধু চিন্তা করি, তার সেন্ট্রয়েডটা আমি জানি যে এখান থেকে হলো, যেহেতু 25 ইঞ্চি হাইট, তাহলে 12.5 ইঞ্চি হওয়ার কথা। তাহলে এই যে 13.22 মাইনাস হচ্ছে 12.5, তার স্কোয়ার, এবং এটা হচ্ছে ডি। আসলে বেসিক্যালি এরিয়ার জি জন্য স্যার, বুঝতে বলতেছি। পেরেছি। আচ্ছা, তারপরে বলো বাকি আর কারো কোনো প্রবলেম আছে বা কোনো জায়গায় ক্লিয়ার না এরকম? এখানে যেটা মনে রাখতে হবে। কোনটা? কি মনে রাখতে হবে আমি বুঝিনি, আরেকবার একটু বলো। আচ্ছা, তো যাই হোক, এখন আমাকে একটা জিনিস তোমরা বলো যে তোমরা কতটুকু বুঝছো, আমি একটু দেখতে চাচ্ছি। স্টিলের এখানে স্ট্রেস আসছে হলো 22,000, আর কংক্রিটের এখানে স্ট্রেস আসছে হলো 1390। এখন বলো এরা কি আসলে অ্যালাউয়েবল স্ট্রেসে কি পৌঁছায় গেছে? মানে বিমটা কি সেফ নাকি আনসেফ আমাদের হিসাব কি হবে? এগুলার অ্যালাউয়েবল স্ট্রেস কত ছিল দেখে নাও। আমাদের অ্যালাউয়েবল স্ট্রেস ছিল কত? বের করো নাই। আচ্ছা, আমরা তাহলে বের এফ করে নিই। ওয়াই দেওয়া আছে, এফ ওয়াই আর এফ সি প্রাইম। এফ ওয়াই দেওয়া আছে, তাহলে আমরা যদি এফ সি ধরি সেটা কত হবে? 0.45 ইন্টু হচ্ছে হলো 4,000। এফ এস যদি চিন্তা করি 0.4 ইন্টু 60,000। 0.45 ইন্টু 4,000 যদি দেই তাহলে হচ্ছে 1800 হবে, আর হচ্ছে 24,000 হওয়ার কথা। এখন বলো যে এখানে যে স্টিলটা আছে এটা কি অ্যালাউয়েবলে পৌঁছাইছে, বা কংক্রিটটা কি অ্যালাউয়েবলে পৌঁছায় গেছে? স্যার কনফ্লিক্টটা পৌঁছায় নাই। কংক্রিট পৌঁছায় না, কারণ এটা হচ্ছিল 1800 হচ্ছে ছোট। এটা কি পৌঁছাইছে? না জি স্যার। স্যার। 24,000। জি, এটাও পৌঁছায় স্যার। তার মানে আমরা বলতে পারি যে এই মেম্বারটা সেফ আছে এখনো, যদিও আমাদের টার্গেট সেটা না বলা, বাট তোমরা জিনিসটা বুঝতে পারতেছো কিনা সেটা আমার দেখা দরকার। তার মানে আমি বলতে পারবো যে এটা আসলে এখনো সেফ আছে। আমি যে মোমেন্ট অ্যাপ্লাই করতেছি এই মোমেন্টের জন্য এটা সেফ আছে। এখন ধরে নাও যে কোনো ক্যালকুলেশন চেঞ্জ হচ্ছে না, শুধু আমি এটাকে 180 কি ফিট দিচ্ছি ধরে নাও, বা যে ভ্যালু আমরা যদিও ক্যালকুলেট করছি, ধরে নাও সব সেম আছে। এখন যদি 180 কি ফিট দিই তাহলে কি এটা সেফ থাকবে না আনসেফ হয়ে যাবে? আনসেফ হয়ে যাবে স্যার। কেন? আনসেফ হয়ে যাবে স্যার। কেন? স্যার সবচেয়ে মানে তাহলে তো স্যার বেড়ে যাবে না স্যার, মানে আমাদের যে তার স্ট্রেস মানে বের কি করব। হবে তোমার, এটা অলমোস্ট 2 টাইমস হয়ে যাবে, তাই না? জি স্যার। 2 × 90 হচ্ছে, তাহলে এটা যদি দুই গুণ হয়, আলটিমেটলি এটা 44,000-এর মতো হবে। এটা এক্সিট করে যাবে, বা এটা 1300 জায়গায় এখন 1400 আছে, 2800 হয়ে যাবে, 2 টাইমস হয়ে যাবে। তার মানে দুই দিক থেকে দেখলে আমরা বলতে পারি যেটা আসলে ফেল করে যাবে। তো এই ধরনের চেক গুলাকে আমরা জেনারেলি বলি হচ্ছে এডিকুয়েসি চেক।
যে একটা নির্দিষ্ট মোমেন্ট তোমাকে দেওয়া আছে, এখন এই মোমেন্টের জন্য তোমার সেকশনটা এডিকুয়েট কিনা সেটা অনেক সময় তোমাকে বের করতে দিবে, যেটা আসলে এডিকুয়েট কিনা। এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। আচ্ছা, স্যার এখন হ্যাঁ বলো। আমার কনক্রিটের পোর্শন তো স্যার আনক্র্যাকড, তো ওইখানে আমার এমসি বাই আই হবে না কেন স্যার? এটা আনক্র্যাক তাই তো? জি স্যার, এটা তো আমাদের আনক্র্যাকড। এমসি ওভার আই হচ্ছে পুরো মোমেন্ট তো ক্র্যাকড আনক্র্যাক সেকশন মিলে নিচ্ছে তাই না? জি উপরের স্যার। আনক্র্যাক পোর্শনও নিচ্ছে আবার নিচের ক্র্যাক পোর্শনও নিচ্ছে। তো এমসি ওভার আই যখন তুমি বলতেছো, তুমি কিন্তু নিউট্রাল এক্সিসের উপরেও চিন্তা করতেছো, নিচেও চিন্তা করতেছো, তাই না? একটা হোমোজিনিয়াস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এমসি ওভার আইটা প্রযোজ্য। এরকম ক্র্যাক সেকশনের জন্য দ্যাটস মিন উপরে কনক্রিট নিচে স্টিল বা মাঝখানে কিছু নাই ক্র্যাক কনক্রিট, তার মানে এটার কোনো কন্ট্রিবিউশন আমরা ধরতেছি না, সেরকম ক্ষেত্রে আসলে এটা প্রযোজ্য না। কারণ এইটা দিয়ে বেসিক্যালি বোঝায় যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন যেটা এমসি ওভার আই, যেটা স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা লিনিয়ার। এখানে দেখো আমাদের স্ট্রেস তো ডিস্ট্রিবিউশন লিনিয়ার আমরা ধরতে পারতেছি না, কনক্রিট তো নাই এখানে, এই জন্য এটা প্রযোজ্য না। জি স্যার। স্যার ক্র্যাকড আনক্র্যাকড মানে আমার আনক্র্যাকড হওয়ার পর কি স্যার নিউট্রাল এক্সিস কি চেঞ্জ হয়ে যাবে স্যার? নিউট্রাল এক্সিস অবশ্যই চেঞ্জ হবে, যত মোমেন্ট বাড়তে থাকবে নিউট্রাল এক্সিসের লোকেশন উপরের দিকে উঠতে থাকবে, কাইন্ড অফ চেঞ্জ হবে। স্যার সব সময় উপরে উঠবে নাকি স্যার নেগেটিভ বা পজিটিভের উপর নির্ভর করবে মানে না মোমেন্ট? ওরকম না, এটা মোটামুটি কমতে থাকে। নিউট্রাল এক্সিসটা প্রথমে ধরো যখন মোমেন্ট কম থাকে তখন দেখা যাবে যে একরকম ডিস্ট্রিবিউশন হচ্ছে, ঠিক আছে? তারপরে হয়তো বা তোমার স্ট্রেস বাড়তে থাকলে এক ধরনের হবে, কিছুটা নিচের দিকে আসতে পারে। এটা ডিপেন্ড করতেছে তোমার স্কিলের স্ট্রেইন কত এবং এটার উপরে। তোমরা এটা আলটিমেট ডিজাইন ইউএসডি ডিজাইন যখন স্যার পড়াবেন তখন হয়তো বা তোমাদেরকে এরকম কিছু গ্রাফ দেখাবে যে স্ট্রেসের ভ্যালু ফার্স্টে কি হবে, কম অনেক তাই না? তারপরে হচ্ছিল ধীরে ধীরে বাড়তে থাকবে স্ট্রেসের স্ট্রেইনের ভ্যালু বোথ সাইডে। তো এটা রিলেটিভলি ডিপেন্ড করবে যে নিউট্রাল অ্যাক্সিস একসময় হয়তো এখানে থাকবে একসময় এরকম থাকবে, চেঞ্জেবল। এটা ওইভাবে আসলে বলাটা ঠিক হবে না যে উপরে যাবে বা নিচে যাবে, চেঞ্জেবল আর কি। জি স্যার। আচ্ছা, এখন আমাদের মোটামুটি এখানে অ্যানালাইসিস পোর্শনটা শেষ। এখন আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে বিম অ্যানালাইসিস। আমরা শুরু করবো না, আমরা জাস্ট বিমের একটা আইডিয়া নিব যে একটা বিম কিভাবে ফেল করতে পারে। এখানে দেখো যে তিন ধরনের ফেলিওর বলা আছে, ব্যালেন্সড ফেলিওর, দেন হচ্ছে ওভার রিইনফোর্সড বিম, আর হচ্ছে আন্ডার রিইনফোর্সড বিম। এই জিনিসগুলো আমরা হচ্ছে ফার্স্টে একটু আলোচনা করতে চাচ্ছি আজকে। তো দেখো আমাদের ব্যালেন্স ফেলিওর কখন হবে বা ব্যালেন্স ফেলিওর বলতে আসলে কি বুঝায়। আমরা ধরতেছি যে আমাদের বিম যখন এখানে মোমেন্ট নিবে তার হচ্ছে হলো উপরে কম্প্রেসিভ ফোর্স কাজ করবে বা কম্প্রেসিভ স্ট্রেস কাজ করবে, আর নিচে হলো এফএস যেটা মানে স্টিলের মধ্যে টেনসাইল স্ট্রেস কাজ করবে। তো ব্যালেন্স ফেলিওর বলতে আসলে এমন একটা ফেলিওর পয়েন্টকে বোঝায় যেখানে হচ্ছে হলো সাইমultaneously তোমার এফসি টা 0.45 এফসি প্রাইম হয়ে যাবে আর এফএস টা 0.4 এফ ওয়াই হয়ে যাবে। তার মানে উপরে এবং নিচে অ্যাট দ্য সেম টাইম হচ্ছিল তারা অ্যালাউয়েবল স্ট্রেসে পৌঁছায় যাবে। এটা খুবই হাইপোথেটিক্যাল একটা জিনিস, এটা হাইপোথেটিক্যাল একটা জিনিস। দেখা যাবে যে উপরে হয়তো বা কনক্রিট আগে অ্যালাউয়েবল স্ট্রেসে পৌঁছায় গেছে অথবা স্টিল আগে পৌঁছায় গেছে, এটা হচ্ছে জেনারেল। বাট এটা একটা হাইপোথেটিক্যাল কেস, যে আমরা ধরে নিচ্ছি ইমাজিনারি একটা কেস যে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে হলো দুই জায়গাতেই অ্যালাউয়েবল স্ট্রেস ফেল করবে, অ্যালাউয়েবল স্ট্রেসে চলে আসবে। আবার ইউএসডি ডিজাইন যখন তোমরা করবা, আমি এখানে ওটা লিখতেছি না জাস্ট মুখে বলি, তখন দেখবা যে এখানে এফসি প্রাইমে পৌঁছায় গেছে, দ্যাটস মিন তোমরা ওইখানে স্ট্রেইন নিয়ে কাজ করবা, অ্যাকচুয়ালি 0.003 করবা। সো এখানে 0.003 তে পৌঁছায় যাবে, এখানে ইল্ডে পৌঁছায় যাবে, তার মানে এপসাইলন ইকুয়াল টু 0.004 এর মতো পৌঁছায় যাবে। তো এটাও একটা ব্যালেন্স কন্ডিশন। ইউএসডির ক্ষেত্রেও তোমরা যে জিনিসটা করবা পরে স্যার অথবা তোমাদের দেখাবে যে ব্যালেন্স ফেলিওরটা আসলে কি জিনিস।
সহজভাবে যদি আমি বলি যে ব্যালেন্স কন্ডিশন বা ব্যালেন্স ফেলিওর কি, যে টপ কনক্রিট এবং বটম স্টিল একই সাথে ফেল করবে। ফেলিওরটা কেমন? ডাব্লিউএসডি ডিজাইনের ক্ষেত্রে আমরা ফেলিওর বলতে আসলে বোঝাচ্ছি যে তারা অ্যালাউবল স্ট্রেসে পৌঁছায় যাবে। খুব সিম্পল জিনিস। আর দেখো ব্যালেন্স ফেলিওর সংজ্ঞা কি বলছে, যে ব্যালেন্স ফেলিওর উইল হ্যাপেন when the extreme fiber of concrete, উপরের যে টপ ফাইবারের কংক্রিট, in compression and the tensile steel reach their respective permissible stress simultaneously under applied bending moment। মানে যে কোনো একটা বেন্ডিং মোমেন্টের আন্ডারে যদি তারা দুইজনই একই সাথে ফেল করে যায় বা অ্যালাউবল স্ট্রেসে পৌঁছায় যায়, সেই ফেলিওরটাকে আমরা বলতেছি হলো ব্যালেন্স ফেলিওর। এখন প্রশ্ন আসতে পারে যে কতটুকু স্টিল আসলে দিলে আমরা ব্যালেন্স ফেলিওর পাবো, এটা আমি কিভাবে বের করবো? তো সেটাই আমরা এখন একটু চেষ্টা করি বের করার। যখন ব্যালেন্স ফেলিওর হবে, এইখানে যে ফোর্স কাজ করবে দ্যাটস মিন টি, আর এইখানে যে কম্প্রেশন ফোর্স কাজ করবে সি, এই দুটা ইকুয়াল হয়ে যাবে, যেহেতু তাদের একই সাথে ফেল করে যাচ্ছে। এবং এফসি হবে হচ্ছে 0.45 এফসি প্রাইম, আর এফএস টা হবে হচ্ছে 0.4 এফ1। আমরা যদি এই সি এবং টি কে ইকুয়েট করি তাহলে খুব ইজিলি আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। সি ইকুয়াল টু আমরা জানি যে কে বি ইন্টু ডি এফসি বাই 2, এটা, আর এদিকে হচ্ছে ফোর্স যেটা এএস ইন্টু এফএস। এটাকে যদি আমরা একটু ফিক্স কাটায় লিখি, যে এএস ইকুয়াল টু আমরা জানি যে রো ইকুয়াল টু হচ্ছে এএস বাই বিডি, তাহলে এএস ইকুয়াল টু হলো রো ইন্টু বিডি। যে আমরা যে কন্ডিশনের জন্য করতে চাচ্ছি ব্যালেন্স কন্ডিশন, এইখানে আমরা রোটাকে বলতেছি হচ্ছে রো ব্যালেন্স। ব্যালেন্সের জন্য কতটুকু রো দরকার, এটাকে আমরা রো বি ইন্টু হচ্ছে ডি বলতেছি, এটা সাবস্ক্রিপ্ট হিসাবে রো বি। এইখানে এটা যদি সিম্পলিফাই করো, তুমি সিম্পলিফাই করলে ইন টার্মস অফ এফসি এফএস এগুলো পাবা। এগুলো রেশিওকে আমরা স্ট্রেস রেশিও বলি, এগুলো আগে দেখে আসছি। এটাকে সিম্পলিফাই করলে আলটিমেটলি এরকম একটা ইকুয়েশন পাবো, n ডিভাইডেড টুয়াইস আর ইনটু হচ্ছে n প্লাস আর। এই যে স্টিল রেশিওটা আছে, এই স্টিল রেশিওটাকে বলা হয় হচ্ছে ব্যালেন্স স্টিল রেশিও। তার মানে এই পরিমাণ স্টিল যদি আমি প্রোভাইড করি তাহলে আমার এরকম ব্যালেন্স ফেলিওর হবে। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে যে এই ব্যালেন্স রেশিও হচ্ছে কম দিলে কি হবে, বেশি দিলে কি হবে, সেটা আমাদের একটা প্রশ্ন আসতে পারে। তো সেই প্রশ্ন আমি একটু পরে যাব। ব্যালেন্স ফেলিওরটা কি বুঝতে পারছো তোমরা আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। এখন প্রশ্ন আসতে পারে যদি আমি ব্যালেন্সের চেয়ে কম দেই বা বেশি দেই তাহলে কি হবে। তো যদি আমি কম দেই সেই ক্ষেত্রে যেটা হবে যে আমার স্টিলটা হচ্ছে ফার্স্টে অ্যালাউবল স্ট্রেসে পৌঁছায়, তখন দেখা যাবে যে এফসিটা তার অ্যালাউবল স্ট্রেসে পৌঁছায় নাই, তার আগে স্টিল হচ্ছে আমার অ্যালাউবল স্ট্রেসে পৌঁছায় গেছে। আর যদি আমি দেখা যায় যে আমার ব্যালেন্সের থেকে বেশি পরিমাণ রিইনফোর্সমেন্ট দিয়ে দিচ্ছি, তখন দেখা যাবে যে কনক্রিট আগে অ্যালাউবল স্ট্রেসে পৌঁছাবে, তখন স্টিল পৌঁছাবে না। স্টিল তখনও অ্যালাউবল স্ট্রেসে পৌঁছাবে না, স্টিল আগে, কনক্রিটটা আগে পৌঁছায় যাবে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমাদের বিমকে বা বিমের ফেলিওরকে আমরা আগে দুইটা অংশে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতেছি যে ওভার রিইনফোর্সড বিম, আর একটাকে বলতেছি হচ্ছে আন্ডার রিইনফোর্সড বিম। ওভার রিইনফোর্সড, আন্ডার রিইনফোর্সড, এটার মিনিং হচ্ছে যদি আমরা ব্যালেন্সের চেয়ে বেশি দিই রিইনফোর্সমেন্টটা, সেটাকে আমরা বলি ওভার রিইনফোর্সড। আর যেটা আন্ডার রিইনফোর্সড সেটাকে আমরা বলি ব্যালেন্সের চেয়ে কম দিব। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো একটু আগে দেখলাম যে যদি ওভার রিইনফোর্সড হয় তাহলে হচ্ছে তোমার স্টিল হচ্ছে আগে ই হয়ে যাবে, বলে যদি ওভার রিইনফোর্সমেন্ট দাও, এখানে দেখো কি আছে, ওভার রিইনফোর্সড এর ক্ষেত্রে যে কনক্রিট হচ্ছে আগে ফেল করে যাবে। ঠিক আছে, তো এটা কনক্রিট ফেল করবে, মানে এখানে দেখো যে ক্রাশিং অফ কনক্রিট হচ্ছে মেইনলি ফেলিওর মেকানিজম হবে। আর যদি কম হয় সেই ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে আমাদের স্টিল যেটা আছে, স্টিলটা হচ্ছে আগে ফেল করে যাবে। এখন আমরা এটা থিওরিটিক্যালি বললাম, আমরা একটু এখানে গ্রাফিক্যালি দেখি তাহলে বুঝতে পারবা জিনিসটা কি বলতে চাচ্ছি আসলে। ধরো যে এটা একটা আন্ডার রিইনফোর্সড বিম, এটা একটা ওভার রিইনফোর্সড বিমের জন্য গ্রাফ।
এদিকে আমি লোড অ্যাপ্লাই করতেছি, দ্যাটস মিন মোমেন্ট অ্যাপ্লাই করতেছি, এদিকে তার ডিফরমেশন মেজার করতেছি ডেল্টা ওয়ান। ঠিক আছে, আচ্ছা এই বিমটার মধ্যে আমি অ্যাপ্লাই করতেছি লোড, এটা হচ্ছে ওভার রিইনফোর্সড। ওভার রিইনফোর্সড হলে যেটা হবে যে আমরা দেখতেছি যে কংক্রিটটা আগে ফেল করে যাবে, তো কংক্রিট ফেল করবে ফার্স্ট। সো ফেলিওর বলতে আমি এখানে যেটা বোঝাচ্ছি যে অ্যালাউয়েবল স্ট্রেসে পৌঁছায় যাবে আর কি। তো কংক্রিটের স্ট্রেস হচ্ছে না আগে পৌঁছায় যাবে, এবং পৌঁছায় যাওয়ার পরে কংক্রিটের ফেলিওরটা খুবই সাডেন হয়, হঠাৎ করে ক্রাশ করে যাবে। এই কারণে দেখো যে গ্র্যাজুয়ালি লোড বাড়তেছে 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 বাড়তেছে, হঠাৎ করে একটা সাডেন ড্রপ এসে জিরোতে চলে আসবে, তার মানে খুবই সাডেন একটা ফেলিওর হবে। এবং এই ক্ষেত্রে এই যে ডিফরমেশন যেটা আছে ডেল্টা ওয়ান, এটা অনেকাংশে কম হবে, এটা লেস ডিফরমেশন হয় এবং সাডেন ব্রিটেল ফেলিওর হয়। আচ্ছা, আর যেটাতে স্টিল ফেল করবে, দ্যাটস মিন যেটা আন্ডার রিইনফোর্সড, এটার ক্ষেত্রে দেখা যাবে যে প্রথমে তোমার এখানে প্রচুর ক্র্যাক জেনারেট করবে, প্রচুর ক্র্যাক হবে এবং ক্র্যাকের ওপেনিং গুলা অনেক বড় বড় হবে, এবং এটার ভিতরে যে রিইনফোর্সমেন্টটা আছে, রিইনফোর্সমেন্টটা হচ্ছে তোমার ধীরে ধীরে ইলংগেশনের দিকে যাবে, তার মানে ইলংগেটেড হবে। কারণ আমরা জানি যে কংক্রিট যত দ্রুত ভেঙে পড়ে যায়, স্টিলের ক্ষেত্রে সেটা ছিঁড়ে যায় না, সেটা হচ্ছে ফার্স্টে তোমার স্ট্রেস নেবে কিছু দূর, স্ট্রেস নেওয়ার পরে এটা নেকিং হবে, নেকিং হয়ে তারপরে হচ্ছে এটা এক সময় যে এরিয়া যখন জিরো হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি তখন ছিঁড়ে যায়। তার মানে এই ক্ষেত্রে সে অনেকখানি ডিফরমেশন নিতে পারবে, মানে যে ডেল্টা টু যেটা তো অনেক বেশি হবে যদি এটার সাথে আমি কম্পেয়ার করি। তো সেই ক্ষেত্রে দেখো যে ওভার আন্ডার রিইনফোর্স বিমটা ফার্স্টের দিকে হচ্ছিল তোমার যাচ্ছে যাচ্ছে, যাওয়ার পরে দেখো যে তার প্রচুর ডিফরমেশন হবে, এবং তার যে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটিটা সাডেনলি ড্রপ করবে না, এক ক্যাপাসিটি শো করতে করতে একটা সময় যে ফেল করবে, দেন হচ্ছে ক্যাপাসিটি জিরোতে চলে আসবে। তো আন্ডার রিইনফোর্স বিমটা এই ধরনের ডাকটাইল বিহেভিয়ার দেখায়, আর ওভার রিইনফোর্স বিম এই ধরনের ব্রিটেল বিহেভিয়ার দেখায়। তো এখান থেকে গ্রাফ থেকে বুঝতে পারতেছে যে ওভার রিইনফোর্স বিমের ক্ষেত্রে তার হচ্ছে ক্যাপাসিটি অনেক বেশি থাকবে কিন্তু ফেলিয়ার হচ্ছে সাডেন হবে, আর আন্ডার রিইনফোর্স বিমের ক্যাপাসিটি কম থাকবে কিন্তু হচ্ছে তার ডাকটাইল বিহেভিয়ার হবে। সো প্র্যাকটিক্যাল কেসে আমরা যেটা করব, আমরা কখনোই ওভার রিইনফোর্স বিম হিসাবে এটাকে ডিজাইন করব না, কারণ আমরা ব্রিটেল ফেলিওর কখনোই একটা বিল্ডিং এর চাবো না, আমরা সবসময় আন্ডার রিইনফোর্সড হিসাবে ডিজাইন করব। এখন প্রশ্ন চলে আসতে পারে যে স্যার আমাদের যদি ক্যাপাসিটি অনেক বেশি দরকার হয় তখন কি করব? তখন আমরা অন্য এক ধরনের বিমে যাব, যেটাকে আমরা বলি হচ্ছিল ডাবলি রিইনফোর্সড বিম, সেটা আমি জাস্ট এর পরের স্লাইডেই তোমাদেরকে দেখা করব। তো এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো, ফেলিওরটা কেমন হওয়া উচিত বা কিরকম ভাবে বের করা যায়, কি টাইপের ফেল হবে? আপনারা কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আমাদের ফিডব্যাক বলো, ফিডব্যাক বলো, বুঝতে পারছো? জি স্যার। আমার মনে হচ্ছে ম্যাথ করাইলে বেশি খুশি থাকবে নাকি থিওরি না পড়ে? আচ্ছা, থিওরি পড়তে হবে, ঠিক আছে, থিওরি না পড়লে তো আসলে ম্যাথ বুঝবা না। আমরা সবসময় ট্রাই করবো যে আমাদের আন্ডার রিইনফোর্স বিমে ডিজাইন করার জন্য, ওভার রিইনফোর্স আমরা জেনারেলি দিব না। যেটা বললাম যে আমরা সিঙ্গলি রিইনফোর্স বিম আর ডাবলি রিইনফোর্স বিম দুই ধরনের বিম আসলে ডিজাইন করতে হবে যদি ক্যাপাসিটি বেশি হয় তখন। তো আমি আজকে এটা নিয়ে খুব ডিটেইল না, জাস্ট খালি ওভারঅল আইডিয়াটা দিব। আমরা এতদিন যে রিইনফোর্সমেন্ট দেখে আসছি বিমের মধ্যে শুধু নিচের দিকে ছিল, এই ধরনের রিইনফোর্সমেন্ট ছিল। এই যে রিইনফোর্সমেন্টে এটা জেনারেলি আমরা জানি যে টেনশন নেয়, এতদিন তাই জেনে আসছি এটা টেনশন নেয়। তো এই ধরনের যদি বিম থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গলি রিইনফোর্সড রেক্টেঙ্গুলার বিম। এখন এই ক্ষেত্রে দেখো এটা হলো টেনসাইল রিইনফোর্সমেন্ট যেমন আছে, উপরে আবার দুইটা বার আছে কিন্তু এটা কোনো কাজ করতেছে না, এটাকে বলা হচ্ছে হ্যাঙ্গার বার। হ্যাঙ্গার বার কেন দিব? আমরা জানি যে আমাদের ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টের সাথে সাথে আমরা পরে ডিজাইন করা শিখবো যে শেয়ার রিইনফোর্সমেন্টও দিতে হয়। তোমরা বিম কনস্ট্রাকশনের সময় দেখছো যে এক ধরনের স্টিরাপ দিতে হয়, স্টিরাপটাকে ধরে রাখার জন্য এখানে দুইটা রিইনফোর্সমেন্ট তোমাকে দুই কর্নারে দিতেই হবে, এটাকে হ্যাঙ্গার বার বলে। এটা হলো নন স্ট্রাকচারাল একটা কম্পোনেন্ট, তার মানে এটা কোনো স্ট্রাকচারাল ক্যাপাসিটি আমরা কাউন্ট করি না।
নন স্ট্রাকচারাল একটা কম্পোনেন্ট, যে হ্যাঙ্গার বার হিসাবে জাস্ট এখানে থাকবে, এটাকে ঝুলায় রাখাই হচ্ছে এটা কাজ, বা জায়গায় ধরে রাখা। এটাকে আমরা সিঙ্গলি রিইনফোর্স বিম বলি। সো আমরা উপরে যে দুইটা বার আছে এগুলাকে আসলে কনসিডারেশনে নিয়ে আসি না, যেগুলো স্ট্রাকচারাল কম্পোনেন্ট, এগুলো হচ্ছে নন স্ট্রাকচারাল কম্পোনেন্ট, তার কোনো কন্ট্রিবিউশন নাই ক্যাপাসিটি। আবার যখন তোমার অনেক বেশি তোমার হচ্ছে হলো লোড ক্যাপাসিটি দরকার, তখন আমরা কম্প্রেশন সাইডের যে রিইনফোর্সমেন্ট সেটা এডিশনালি প্রোভাইড করি, এবং সেটা স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকেই চিন্তা করি। সো নিচেরটা হচ্ছিল আমাদের টেনশন স্টিল, আর উপরেরটাকে তখন আমরা বলি হচ্ছিল কম্প্রেশন স্টিল। তো এই ধরনের যে বিম আছে এটাকে আমরা বলি ডাবলি রিইনফোর্সড রেক্টেঙ্গুলার বিম। আমরা আপাতত এখন অ্যানালাইসিস করতেছি হচ্ছিল সিঙ্গলি রিইনফোর্স বিমটাকে, আমরা এরপরে শিখবো হচ্ছিল ডাবলি রিইনফোর্স বিম। তো নেক্সট দিন আমরা হচ্ছে সিঙ্গলি রিইনফোর্স বিমের কিভাবে অ্যানালাইসিস করে বা কিভাবে ডিজাইন করে এটা হচ্ছে আর একটু ডিটেইলসে যাব, ঠিক আছে? তো আজকে তোমাদের ক্লাসের টাইম মোটামুটি শেষ। তো তোমাদের যদি কোনো স্যার কোশ্চেন থাকে বলো। হ্যাঁ, স্যার রেগুলার 107 স্যার অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই কেন? স্যার, আমার নেট প্রবলেম করতেছিল। রেগুলার আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, দেখো ট্রাই করে। জি স্যার, থ্যাংক ইউ।